নমস্কার সবাইকে। আপনি স্যালারিড পার্সন হন, বিজনেসম্যান হন, পেনশনার হন, অথবা হাউসওয়াইফ অথবা হাউস হাজবেন্ড, আপনি যেটাই হন না কেন, আপনার দৈনন্দিন জীবনে অ্যাকাউন্টস কিন্তু আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও আপনি যদি কোথাও ইনভেস্ট করতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টস জানা একান্ত প্রয়োজন হয়ে পড়ে। তা আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টসের বেসিক নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি ভালোবেসে এই ভিডিও বাকিদের মধ্যেও শেয়ার করে থাকেন, তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টস নিয়েও একটা সিরিজ তৈরি করব, যেখানে অ্যাকাউন্টসের খুঁটিনাটি বিষয়ে আমরা আলোচনা করব, যাতে আমরা প্রত্যেকেই অ্যাকাউন্টসের অ্যাটলিস্ট বেসিক সম্পর্কে ওয়াকিবহল হয়ে যাই। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে অ্যাকাউন্টস বলতে আমরা কি বুঝি? এখন অ্যাকাউন্টসের ডেফিনেশন আমরা বইয়ে পড়লে যেটা বুঝি সেটা আমরা জানতে যাব না, কেননা সেই জিনিস আমাদের প্রয়োজনও নেই। আমরা ধরে নিচ্ছি আমরা কোনো অ্যাকাউন্ট করতে গিয়েছি, অথবা আমরা নিজেদের অ্যাকাউন্ট করতে বসেছি। তা আমার প্রথম কোন জিনিসটা দরকার পড়বে? আমার অবশ্যই আমার পাসবই দরকার পড়বে, কেননা পাসবইয়ের মধ্যেই আমরা সমস্ত ধরনের এন্ট্রি খুঁজে পাবো। তা আমরা পাসবই নিয়ে যদি বসি, প্রথমে আমাকে যে কোনো একটা ট্রানজাকশন খুঁজে বার করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হলো আইডেন্টিফাই করা। এবার আইডেন্টিফাই যখন করে ফেললাম যে এই একটা ট্রানজাকশন আমার রয়েছে, তারপরে সেই ট্রানজাকশনকে আমাদের রেকর্ড করতে হবে, অর্থাৎ খাতায় লিখতে হবে অথবা কম্পিউটারে লিখতে হবে। তাহলে আমরা সেটার এন্ট্রি করব, সেটাকে আমরা বলছি রেকর্ড। তাই প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমাদের রেকর্ড করতে হবে। এইবার আমরা তো রেকর্ড সারা বছর ধরে করব। সারা বছর ধরে যদি আমরা রেকর্ড করতে থাকি, আমরা একটা এক্সাম্পল হিসাবে ধরছি যে আমরা ট্রাভেলিং এক্সপেন্সেস বছরে 365 দিনের মধ্যে 300 দিনই করে থাকি। এবার 300 দিন যদি আমাদের ট্রাভেলিং এক্সপেন্সেস হয়ে থাকে, তাহলে আমাদের দেখা যাবে যে 300টা এন্ট্রি হয়ে গেছে, অথবা 600টা এন্ট্রি ট্রাভেলিং এর হয়ে গেছে। এবার 600টা এন্ট্রি যদি আমরা একটা ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে যাই, সেটা কিন্তু আমাদের ঠিক হবে না। সুতরাং আমাদের এই 300টা অথবা 600টা এন্ট্রিকে এক জায়গায় করতে হবে, এবং আমাদের টোটাল ট্রাভেলিং এর উপর কত খরচা সেটা বের করতে হবে। সুতরাং আমাদের 3 নম্বর যে কাজ হলো সামারাইজ করা। আমাদের যে অ্যাকাউন্টসটা ইলাবোরেট হয়েছিল, সেটাকে আমাদের সামারাইজ করে ছোট করে নিয়ে আসতে হবে। তা আমাদের এইভাবেই যদি আমাদের রেকর্ড রাখার পরে আমাদের প্রতিটা জিনিস যখন সামারাইজ হয়ে গেল, আমাদের একটা ফাইনাল অ্যাকাউন্ট আমরা পেলাম। ফাইনাল অ্যাকাউন্ট পাওয়ার পর আমাদের সেই ফাইনাল অ্যাকাউন্টসটা চোখ বুলিয়ে দেখতে হবে, এবং দেখতে হবে সমস্ত জায়গায় ঠিকঠাক আছে নাকি। যদি কোনো জায়গায় ভুল থাকে সেটাকে ঠিক করতে হবে, যদি কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে সেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সুতরাং 4 নম্বর কাজ হলো অ্যানালাইজ করা। সুতরাং আমাদের যখন অ্যানালাইজ করাও হয়ে গেল, তারপরে যেই কাজটা থাকে যে ওই ফাইনাল অ্যাকাউন্টসকে পেশ করে দেওয়া, অর্থাৎ সেই ফাইনাল অ্যাকাউন্টসের রিপোর্টিং করা। সুতরাং একটা অ্যাকাউন্টেন্টের কাজ আইডেন্টিফাই করা, তারপরে সেটাকে রেকর্ড করা, রেকর্ড হয়ে গেলে সেটাকে সামারাইজ করা, সামারাইজ হয়ে গেলে অ্যানালাইজ করা, অ্যানালাইজ করা হয়ে গেলে সেটার রিপোর্টিং করা। এই হলো আমাদের অ্যাকাউন্টিং। আমরা মোটামুটি রকম ভাবে যে এই জিনিসটা অ্যাকাউন্টিং সম্পর্কে বুঝি। মোটামুটি রকম ভাবে আমরা যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমরা 2 রকম অ্যাকাউন্টিং দেখতে পাই। একটা হলো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, একটা হলো ডবল এন্ট্রি সিস্টেম। ধরে নিন আপনার একটা দোকান রয়েছে, সেই দোকানের আপনি অ্যাকাউন্টস করছেন। সেই অ্যাকাউন্টস করার সময় আপনি একটা খাতা রাখেন, এবং সেই খাতার মধ্যে আপনি এন্ট্রি করেন যে আপনার কত ক্যাশ এসছে এবং কত ক্যাশ বেরিয়েছে। সেখানে কিন্তু আপনি আর অন্য কোনো ধরনের কোনো জিনিস এন্ট্রি করেন না। সুতরাং এটাকে বলা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এইবার ডাবল এন্ট্রি সিস্টেম বলতে আমরা কি বুঝি? ডাবল এন্ট্রি সিস্টেম কিন্তু যে কোনো ট্রানজাকশনের 2টো এন্ট্রিকে বোঝায়। একটুখানি বুঝিয়ে আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আপনার যে দোকান রয়েছে সেই দোকানে ধরে নিলাম 1 বাক্স লজেন্স কেউ কিনে নিয়ে গেছে। এইবার সেই লজেন্স যখন আপনি বিক্রি করছেন, সেই বিক্রি করার সময় আপনি ধরে নিলাম সেই লজেন্সের দাম 300 টাকা, আপনি লিখে রেখেছেন ক্যাশ এসছে 300 টাকা। এবার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম তো এতদিন তাই বলছিল যে আমার ক্যাশ রিসিভ হয়েছে 300 টাকা, লিখে রাখলেই হয়ে যাবে। ডাবল এন্ট্রি সিস্টেম কিন্তু সেটা বলছে না। ডাবল এন্ট্রি সিস্টেম বলছে যে আপনার যখনই কোনো ধরনের কোনো ট্রানজাকশন হয়েছে, সেটার একটা দিক দেখলে হয় না যে আপনার ক্যাশ এসছে, আপনার যে প্রোডাক্টটাও বেরিয়ে গেছে সেটাও কিন্তু আপনাকে নোট করতে হবে। অর্থাৎ সেল 300 টাকা আর আপনার কাছে ক্যাশ এসছে সেটা 300 টাকা। এই দুটো জিনিস যখন একসাথে মিলছে, তখন কিন্তু একটা ঘটনার পেছনে এই দুটো এন্ট্রি হলো, এর জন্য একে ডবল এন্ট্রি বলা হয়ে থাকে। দেখুন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো অনেক ধরনের হয়, ইন্টারনালি অনেক ধরনের হয় একটা কোম্পানির ক্ষেত্রে। কিন্তু আমরা যখন
একটা বেসিক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা বেসিক ফাইন্যান্সিয়াল রিপোর্ট অথবা স্টেটমেন্টের কথা আমরা বলছি, তখন কিন্তু আমাদের একেবারে লাস্ট যে প্রোডাক্ট আছে তার কথা কিন্তু আমরা বলছি, যেই জিনিসটা ন্যাচারালি পেশ করা হয়ে থাকে মানুষের সামনে। তা আমরা যদি এখন আমাদের ইন্টারনেটে খুঁজি, তাহলে আমরা যদি টাটা কোম্পানির ব্যালেন্স শিট আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা যেই জিনিসটা পাবো টাটা কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। তা এই দুটো জিনিস কিন্তু আমরা পাবোই। এবার 3 নম্বর আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট গিয়ে দাঁড়ায়, সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হলো একটা স্টেটমেন্ট যেখানে আমাদের কত রেভিনিউ এসছে, অর্থাৎ আমাদের কত সেল হয়েছে সেই জিনিসটা আমরা জানতে পারি, তার সাথে সাথে আমাদের কত পারচেজ হয়েছে, এছাড়া বাকি যে খরচা হয়েছে সেই খরচাগুলো আমরা নথিভুক্ত করে রাখি। এইবার আমি সেল থেকে যদি পারচেজ আর অন্যান্য খরচা বাদ দিয়ে থাকি, তাহলেই কিন্তু আমাদের প্রফিট বেরিয়ে আসে। তা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের কিন্তু সেই জিনিসটাই দেখায়, আমার কত সেল হয়েছে, কত পারচেজ আছে, কত স্টক ছিল, তার সাথে কি কি খরচা হয়েছে, তারপরে সবার শেষে যে জিনিসটা পড়ে থাকে আমাদের প্রফিট। ব্যালেন্স শিট কিন্তু আমাদের বোঝায় যে কোনো কোম্পানিরই কত অ্যাসেট অথবা লায়াবিলিটি আছে। এবার সেই অ্যাসেট গুলো অনেক ধরনের হতে পারে। ফিক্সড অ্যাসেট হতে পারে, যেরকম মেশিনারি, ফার্নিচার, অথবা দেখা যেতে পারে কারেন্ট অ্যাসেট হতে পারে, যেগুলো খুব সহজে লিকুইড করা যায়। যেরকম হলো আমাদের স্টক থাকতে পারে, আমাদের ক্যাশ এট ব্যাংক থাকতে পারে, ক্যাশ ইন হ্যান্ড থাকতে পারে, মার্কেটে আমরা কোনো কিছু পাবো। আর একদিকে থাকে আমাদের লায়াবিলিটি, অর্থাৎ মার্কেটে কে আমাদের কাছে কত পায়, হয়তো লেবার পেমেন্ট করা আমাদের বাকি রয়েছে, এই ধরনের জিনিস আমাদের কিন্তু লায়াবিলিটি সাইডে বসে। এছাড়া লায়াবিলিটি সাইডে আর একটা জিনিসও বসে, যে জিনিসটা হলো আমাদের সেই কোম্পানির, অথবা এছাড়াও যদি কোনো প্রোপাইটারশিপ বিজনেস হয় সেক্ষেত্রেও আমাদের ক্যাপিটাল কত পড়ে আছে। তাই সেই মার্কেট ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি আমাদের লায়াবিলিটি সাইডে বসে, আর অ্যাসেট সাইডে আমাদের অ্যাসেটের দিকগুলো বসে। এবার এই দুটো বসানোর পর আমাদের ব্যালেন্স শিট কিন্তু মিলে যায়। এটাই হলো আমাদের ব্যালেন্স শিট। এবার ক্যাশ ফ্লো বলতে আমরা কি বুঝি? ক্যাশ ফ্লো ন্যাচারালি যে জিনিসটা আমাদের বোঝায় যে আমাদের ক্যাশের আদান প্রদান কিরকম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কিরকম আছে। এরকম তো নয় যে কোম্পানি মাল বিক্রি করে যাচ্ছে, তার প্রচুর পরিমাণে ট্রানজাকশন তার প্রফিট অ্যান্ড লসে দেখাচ্ছে, কিন্তু ক্যাশ ফ্লো নেই, অর্থাৎ মার্কেটে যে টাকা পড়ে রয়েছে সেই টাকা তারা উদ্ধার করতে পারছে না, অথবা যে প্রফিট দেখা যাচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তার কোনো মানে থাকে না যদি আমাদের ক্যাশ ফ্লো ঠিকঠাক মতন না হয়। এর জন্যই কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করা হয়। তো এই 3টে জিনিস কিন্তু যে কোনো কোম্পানির একটা পিলার বলা যায়, অর্থাৎ এই 3টে পিলার তৈরি করার জন্যই এত খাটনি কিন্তু যে কোনো কোম্পানি করে থাকে অ্যাকাউন্টসের পেছনে। প্রথম জিনিস হলো ক্যাপিটাল। যে কোনো বিজনেস চলতে গেলে তার কাছে একটা ক্যাপিটালের প্রয়োজন হয়। আমরা প্রত্যেকেই জানি, আমরা যদি প্রোপাইটারশিপ বিজনেস শুরু করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রথমে ঘর থেকে ক্যাপিটাল নিয়ে আসতে হয়। এছাড়া যে কোনো কোম্পানি দেখা গেল যে কয়েকজন ডাইরেক্টর মিলে শুরু করলো, তারা নিজেরা ক্যাপিটাল ইনভেস্ট করলো। এছাড়া কোনো কোম্পানি মার্কেট থেকেও ক্যাপিটাল তুলতে পারে। এর সাথে সাথে যে জিনিসটা যোগ হয়, আগের বছরে যে প্রফিট ছিল সেই প্রফিটের মধ্যে কোনো অংশ যদি ক্যাপিটালে ট্রান্সফার করা হয়ে গিয়ে থাকে, সেই অংশ কিন্তু আমাদের ক্যাপিটালের সাথে যোগ হয়। যে কোনো কোম্পানির মেন সম্পত্তি হলো সেই ক্যাপিটালটাই, কিন্তু বাকি অ্যাসেট লায়াবিলিটির মধ্যে আমাদের থাকলেও সেই জিনিসটা আমাদের মেন সম্পত্তি নয়। এমন হতে পারে আমার কাছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রয়েছে 50 কোটি টাকার, কিন্তু তার মধ্যে দেখা যাবে যে 48 কোটি টাকা আমার কাছে লোনই রয়েছে। সুতরাং সেই 50 কোটি টাকা অ্যাসেট সাইডে দেখাচ্ছে বটে, সেটা কিন্তু আমার পুরো ধরনের সম্পত্তি নয়, যদিও সম্পত্তির সাইডে দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে বহু টাকা আমার লায়াবিলিটিও রয়েছে লোন হিসাবে। সুতরাং যে কোনো কোম্পানির প্রকৃত অ্যাসেট বলতে কি বোঝায়, সেটা হলো সেই কোম্পানির ক্যাপিটালটাকেই আমরা বুঝি। 2 নম্বর হলো ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বলতে সেই সব জিনিসকে বোঝায় যেই সব জিনিসগুলো সহজে চেঞ্জ হয় না, অথবা যেই সব জিনিস ইমুভেবল প্রপার্টি যেই ধরনের হয়ে থাকে, যেরকম কোনো একটা বিল্ডিং আছে। এছাড়া প্ল্যান্ট মেশিনারিও কিন্তু ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ে, ফার্নিচার ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ে, কিন্তু যেই সব অ্যাসেট খুব তাড়াতাড়ি লিকুইড করা যায় বলা যায়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। যেরকম সানড্রি ডেটর। সানড্রি ডেটর বলতে যদি মার্কেটে কোনো জিনিস পড়ে থাকে তাহলে সেই টাকাকে আমাদের সানড্রি ডেটর বলা হয়ে থাকে। সেই টাকা অর্থাৎ যেই ব্যক্তির কাছে পড়ে রয়েছে তাকে সানড্রি ডেটর বলা হয়ে থাকে। তা সানড্রি ডেটর কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। এছাড়া আমার কাছে যদি কোনো ক্লোদিং স্টক থাকে সেটা কারেন্ট অ্যাসেটে পড়ে। আমার কাছে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে কিছু ক্যাশ পড়ে রয়েছে 5,000, 10,000, 1 লাখ, সেটাও কারেন্ট অ্যাসেট। আমার ক্যাশ অ্যাট ব্যাংক যদি কোনো কিছু থাকে তাহলেও কিন্তু সেটা কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। কোনো পার্টিকে আমি অ্যাডভান্স করেছি, কোনো একটা মাল কিনবো বলে আমি অ্যাডভান্স করে দিয়েছি, কিন্তু সেই প্রোডাক্টটি আমার কাছে এখনো আসেনি,
সেটাও কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। এই ধরনের যে কোনো জিনিস আমার কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। ইভেন আমার যদি কোনো ট্যাক্স এক্সেস হিসাবে দেওয়া থাকে, যেরকম সেই টাকা যদি আমার রিফান্ড পাওয়ার থাকে ডিপার্টমেন্টের কাছে, সেটাও কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। আশা করি ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটের মধ্যে কি পার্থক্য বোঝাতে পেরেছি। এছাড়া দুটো জিনিস কি ধরনের হয় সেটাও বোঝাতে পেরেছি। এবার চলে আসি কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি বলতে আমি যদি ব্যাংক থেকে কোনো লোন নিয়ে থাকি, সেটাকে আমরা কারেন্ট লায়াবিলিটি বলতে পারি। এছাড়া দেখা গেল আমার কাছে কেউ কোনো ধরনের প্রোডাক্ট কিনবে, আমাকে অ্যাডভান্স করে দিয়েছে, আমি এখনো প্রোডাক্ট ডেলিভারি করিনি, সেক্ষেত্রে সেই জিনিসটাও কিন্তু আমার একটা লায়াবিলিটি, এখনো আমাকে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। এছাড়াও যদি সানড্রি ক্রেডিটার্স কিছু থাকে, অর্থাৎ কেউ যদি আমার কাছে কোনো টাকা পাবে, সেক্ষেত্রে সেই ব্যক্তি আমার কাছে সানড্রি ক্রেডিটার, অর্থাৎ আমার মহাজন যে আছে, আমরা যদি বাংলা ভাষায় বোঝাই, তাহলে কিন্তু সে আমার কাছে সানড্রি ক্রেডিটার। এবার 4 নম্বর চলে আসি, রেভিনিউ, টার্নওভার, সেল। এই তিনটে জিনিস কি কি এখন অনেক ব্যক্তি গুলিয়ে ফেলে। টার্নওভার বলতে কি বোঝায়, রেভিনিউ বলতে কি বোঝায়, এবার সেল জিনিসটা কিন্তু আমরা কেউ গোলাই না। তা সব থেকে ভালো এই তিনটের টার্ম কিন্তু একই জিনিস, যতটা পরিমাণে আমার সেল হবে সেটাই আমার টার্নওভার, সেটাই আমার রেভিনিউ। সুতরাং এই তিনটে জিনিস একই জিনিস। আশা করি সেল কি সেটা কাউকে বোঝাতে হবে না। আপনি যদি ক্যাশে কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, সেটাও সেলের মধ্যে ঢুকবে। আপনি যদি বাকিতেও কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, সেটাও কিন্তু সেই সেলের মধ্যে ঢুকবে। এরপরে যেই জিনিসটা আমাদের কাছে চলে আসে, পারচেজ। আশা করি পারচেজ কি সেটা আপনাদের বোঝাতে হবে না, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টার্ম অ্যাকাউন্টসের ক্ষেত্রে, তার জন্য আমি বলে রাখলাম যে পারচেজ খুব একটা ইম্পর্টেন্ট টার্ম। এরপরে যেই জিনিসটা রয়েছে যে এক্সপেন্সেস। এক্সপেন্সেস এর মধ্যে কিন্তু দু ধরনের এক্সপেন্সেস রয়েছে, একটা হলো ডাইরেক্ট এক্সপেন্সেস, একটা হলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এখন ডাইরেক্ট এক্সপেন্সেস বলতে কি বুঝি, যে কোনো ধরনের খরচা যদি সেটা ডাইরেক্টলি আমাদের প্রোডাকশনের সাথে জড়িত থাকে, সেটা ডাইরেক্ট এক্সপেন্সেস। অর্থাৎ আমি ধরে নিলাম আমি যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করি, ধরে নিলাম এই পেনটা আমি তৈরি করছি। এই পেনটা তৈরি করার সময় আমাকে পেন্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাকে কিনে নিয়ে আসতে হয়েছে। কিনে নিয়ে আসার সময় দেখা যাবে এই প্রোডাক্টটা জন্য আমার বেশ কিছু গাড়ি ভাড়া খরচা করতে হয়েছে। এই গাড়ি ভাড়া কিন্তু ডাইরেক্টলি আমার বিজনেসের সাথে যুক্ত, তার জন্য সেই গাড়ি ভাড়া কিন্তু আমার ডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে ঢুকে যাবে। আর যদি দেখা যায় যে অনেক ধরনের খরচা, ম্যাক্সিমাম খরচা ইনফ্যাক্ট আমাদের প্রোডাকশনের সাথে জড়িত থাকে না, যেরকম ধরলাম যে এই প্রোডাক্টটা যখন ফিনিশ হয়ে গেল, সেটা বিক্রি করার জন্য আমাকে গাড়ি ভাড়া খরচা করতে হচ্ছে, এছাড়া মার্কেটিং করতে হচ্ছে, এছাড়া দেখা গেল আরো বিভিন্ন ধরনের খরচা করতে হচ্ছে, দেখা গেল কাউকে কমিশন দিতে হচ্ছে, স্যালারি দিতে হচ্ছে। এই সমস্ত ধরনের যে খরচা রয়েছে, সেই খরচা এগুলো ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে জড়িত নয়, সেলের সাথে জড়িত রয়েছে বা অন্যান্য কোনো কিছুর সাথে জড়িত রয়েছে। সেই সমস্ত খরচাই কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সেস হিসেবে গণ্য করা হবে। তাহলে খরচাও আমরা বুঝে গেলাম ডাইরেক্ট এক্সপেন্সেস কাকে বলে, ইনডাইরেক্ট কাকে বলে। এইবার যেই জিনিসটা বলে রাখি যে খরচার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দাঁড়ায়, সেটা হলো ডেপ্রিসিয়েশন। সেই ডেপ্রিসিয়েশনে অনেকের কিন্তু ধারণা থাকে না ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝায়। এখন ধরে নিলাম যে আমার কাছে একটা অ্যাসেট রয়েছে, ধরে নিলাম এটা একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ধরে নিলাম এই ফোল্ডারটাকে একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এবার এই ফোল্ডারটার তো একটা ক্ষয় রয়েছে, এই ফোল্ডারটা 1 বছর চলবে, 5 বছর চলবে, 7 বছর চলবে, তারপরে কিন্তু এটা একটা না একটা সময় এই ফোল্ডারটা নষ্ট হবে। তা এটা আমার কাছে যতই অ্যাসেট হোক না কেন, এর ভ্যালুয়েশন কিন্তু দিনকে দিন কমছে। সুতরাং এই সম্পত্তির যে একটা পোর্শন আছে, সেই পোর্শন প্রতি বছর ক্ষয় হিসাবে আমরা খরচ হিসাবে ক্লেম করি, এটাকেই বলে ডেপ্রিসিয়েশন। এরপরে আমাদের চলে আসছে সবার শেষে মেন আমাদের যে জিনিস, সেটা হলো প্রফিট। প্রফিট আমরা সবাই জানি এবং প্রত্যেকেই ভালোবাসি। এখন এই প্রফিট আমরা বের করব কি করে? আপনি ধরে নিন একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা দেখছি। তাহলে একটা প্রফিট অ্যান্ড লসের মধ্যে প্রথমে কি হচ্ছে, প্রথমে আমরা আমাদের সেল কত হচ্ছে, সেল আমরা ধরে নিলাম 2 লাখ টাকা সেল হয়েছে, এর এগেনস্টে আমাদের পারচেজ হয়েছে হলো 1 লাখ টাকা। এরপরে 1 লাখ টাকা থেকে আমার বিভিন্ন ধরনের খরচা হয়েছে, ধরে নিলাম সেটা 70,000 টাকার খরচা হয়েছে। 70,000 টাকা খরচা হওয়ার পর আমার কাছে কিন্তু প্রফিট 30,000 টাকা পড়ে রয়েছে। কেননা 2 লাখ টাকা থেকে 1 লাখ আর 70,000 বাদ দিলে 30,000 পড়ে থাকে, এই 30,000ই প্রফিট। এই প্রফিট কিন্তু এইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বের করা হয়। তাহলে আমরা বুঝে গেলাম একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের স্ট্রাকচার অ্যাটলিস্ট কিরকম হয়। একদিকে সেল থাকে, একদিকে পারচেজ থাকে, একদিকে ওপেনিং স্টক থাকে, একদিকে ক্লোজিং স্টক থাকে, আর একদিকে খরচাগুলোর পর ভাবে থাকে। তারপরে আমাদের প্রফিট কিন্তু বেরিয়ে আসে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি জিনিস জানলাম, যে অ্যাকাউন্টস কাকে বলে, ক ধরনের অ্যাকাউন্টস হয়, বেসিক ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো কি কি, কমন অ্যাকাউন্টিং টার্ম সেগুলো কি কি আছে, এছাড়া বেসিক অফ পিএল আর শিখলাম, আর বেসিক অফ
একবারে ব্যালেন্স শিট আমাদের একেবারে স্ট্রাকচার যেটা বলে সেই জিনিসটা আমরা জানলাম। আগামী পর্বে আমরা আরো একটু ডিটেলে যাব, যে এরপরেও আমরা শুনে থাকি যে জার্নাল কি বলে, লেজার কি বলে, একটা জার্নাল কিভাবে সেট করতে হয়, লেজার কিভাবে সেট করতে হয়। তো বেসিক জিনিসগুলো আমরা জেনে নিই, তারপরে আগামী পর্বে আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমরা এটা নিয়ে ডিটেলে আরো ভিডিও বানাবো, যাতে আপনারা কেউ যদি অ্যাকাউন্টেন্ট হন তার কাজের ক্ষেত্রেও সুবিধা হবে, অথবা কেউ যদি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে যান নিজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। এছাড়া কেউ যদি নিজের নলেজের জন্য দেখেন তার ক্ষেত্রে তো লাভ হবেই। তা আমরা এইভাবে কিন্তু একের পর এক ভিডিও আমরা বানাতে থাকবো, যদি আপনারা ভিডিওগুলো পছন্দ করে থাকেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।